আজ তার জীবনের সবচেয়ে বড় মিশন সম্পূর্ণ হতে চলেছে। এখান পর্যন্ত পৌঁছতে তাকে শত শত পুরুষের সঙ্গে চুক্তি বিবাহ করতে হয়েছে, আর এই চুক্তির আড়ালে তার শরীরের অসাধারণ সৌন্দর্য যেন আরো স্পষ্ট হয়ে উঠেছিল। কিন্তু তার কাঁপতে থাকা হাত পা সে সবার কাছ থেকে লুকিয়ে রাখছিল, কারণ এই দরজা পর্যন্ত পৌঁছতে তার 7 বছর কেটে গেছে। তার দ্রুত ধড়পড় করতে থাকা হৃদস্পন্দন কেউ শুনতে পারছিল না, কিন্তু তার মুখের বদলে যাওয়া এক্সপ্রেশন যে কোনো তীক্ষ্ণ চোখের কাছেই ধরা পড়ছিল। আর ঘাবড়াবে নাই বা কেন, সে তো যাচ্ছিল সেই মানুষটির সঙ্গে দেখা করতে যাকে টানার 3 সপ্তাহ ধরে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার খুঁজে খুঁজে হাল ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, সে যাচ্ছিল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এই নারী ইরানের সুপ্রিম লিডার পর্যন্ত অ্যাক্সেস পেল? সে আসলে কে? সে কি কোনো মুসলিম নারী, নাকি কোনো ইহুদি শিয়া সুন্নি নারী, নাকি কোনো ইরানি সাংবাদিক অথবা ইসরায়েলি এজেন্ট? সে কি কেবল ইসলাম নিয়ে গবেষণা করতে এসেছিল, নাকি ইরানের ভেতর গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করতে? চলুন আজ আমরা জানবো কিভাবে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ইরানের ভেতর নিজের জাল বিছিয়ে রেখেছিল। এক এমন জাল যেখানে ইরানের ভেতর থেকেই ইরানের মধ্যে ড্রোন হামলা হয়ে যায়। কে ছিল সেই নারী যে ইসরায়েলকে ইরানের প্রতিটি টার্গেট সঠিক লোকেশন পৌঁছে দিচ্ছিল? কে এমন তথ্য সরবরাহ করছিল যার ফলে ইরানের বড় বড় নেতাদের বেডরুমের খবর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল ইসরায়েলের গোয়েন্দাদের হাতে? আর এই সমস্ত রহস্যের জট খুলতে হলে আগে আমাদের এই নারীর কাহিনী জানতে হবে। ক্যাথরিন পেরেজ শাকদাম। আসলে এই গল্প শুরু হয় আজ থেকে বহু বছর আগে, যখন মুসলিম আর ইহুদিদের মধ্যে জেরুজালেম নিয়ে যুদ্ধ চলছিল। আর এই সংঘাতের মাঝেই হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া এক সেকুলার ইহুদি পরিবারে জন্ম নেয় ক্যাথরিন। এই মেয়েটির নানাও নাৎসিদের হাত থেকে ইহুদিদের বাঁচাতে লড়াই করছিল, অর্থাৎ একদম খাঁটি, একদম কট্টর ইহুদি পরিবারে জন্ম নেওয়া মেয়ে। কিন্তু শুনলে আপনি অবাক হবেন যে এই মেয়েটি বড় হয়ে ইসলাম গ্রহণ করেন। কিন্তু কিভাবে? আর সেটা জানবার আগে বলে রাখি, এর বাবাও ছিলেন একজন সেকুলার ইহুদি, এবং তারপর এই মেয়েটি সাইকোলজি এর উপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তারপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স আর কমিউনিকেশনের ডবল মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন। ভাবুন তো কতটা মেধাবী ছিল সে। আর তার এই শিক্ষা তাকে দিয়েছিল 3টি শক্তিশালী অস্ত্র: মানুষের মন বোঝার ক্ষমতা, অর্থনীতির জ্ঞান এবং যোগাযোগের দক্ষতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে এত পরিমাণ নলেজ দিয়ে কি করবে? আর এর ফলে এটা স্পষ্ট হয়ে যায় যে এই মেয়েটি কোনো একটি বড় খেলা খেলতে যাচ্ছিল। আর ঠিক এই সময় তার জীবনে প্রবেশ ঘটে ইয়েমেনি এক যুবকের। দুজনেই পরিচিতি হয় সেই বিশ্ববিদ্যালয়ে এবং একসাথে কিছু সময় কাটে। আর তারপর তারা 2006 সালে বিয়ে করে ফেলে। আর তার ঠিক বিয়ের কিছুদিন পরেই মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, সে মুসলিম হয়ে যায়। আর এই সময় থেকেই মেয়েটি ইসলাম নিয়ে গভীরভাবে অনুসন্ধান করতে শুরু করে। সে খুঁজে বার করতে থাকে ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এখানে একটি সমস্যা ছিল, কারণ সে মেয়েটি সুন্নি ইসলাম গ্রহণ করেছিল। আর এটাকে আমি সমস্যা এজন্যই বলছি, কারণ সামনের ঘটনার মোড় ঘোরানোর চাবিকাঠি লুকিয়ে আছে ঠিক এখানেই। এবার আসি 2014 সাল, যখন নতুন বছরের সূর্যোদয় হচ্ছিল। ঠিক তখনই এই মেয়েটির সংসারে নামলো দুঃসংবাদ। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর টিকছিল না। গত 10 বছর ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন, কিন্তু হঠাৎ কি যে হলো, সবকিছুই ভেঙে পড়তে শুরু করলো। আসলে এখন তার লক্ষ্য ছিল পুরনো সম্পর্ক বিচ্ছিন্ন করা আর নতুন সম্পর্ক গড়া। আসলে তার মিশন এখানেই শেষ ছিল না, তার মিশন ছিল অনেক দূর, ইরান। সে 2014 সালে ইয়েমেনি স্বামীর সাথে তালাক নিয়ে নিজেকে সুন্নি থেকে শিয়া হিসেবে পরিচিত করলো এবং সোজা ইরান পাড়ি দিল। এক সময়ের কট্টর ইহুদি বংশের মেয়ে এখন পরিণত হলো এক ইরানি মুমিনায়। কিন্তু এখানেই শেষ নয়, তার সামনে ছিল অনেক রূপ পরিবর্তন করার সময়, এবং প্রতিটি রূপই ছিল এক একটি ষড়যন্ত্র, যা দিয়ে সে ইরানের বড় বড় কমান্ডারদের নরম মোমের মতো গালিয়ে ফেলতে যাচ্ছিল। তবে নিজের সৌন্দর্যের জাদু দেখানোর আগে সে আরেকটি চাল চাললো: ধর্ম আর কলমের শক্তি। হ্যাঁ, এবার সে আবির্ভূত হলো একটি সাংবাদিক হিসেবে, একজন এমন সাংবাদিক যার কলম ইরানের দেশপ্রেম ও তার সুপ্রিম লিডারের প্রতি প্রশংসায় এমন লেখা লিখছিল যে পাঠকদের হৃদয়ে বিপ্লবের আলো জ্বেলে উঠছিল। ফলে ধীরে ধীরে পুরো ইরানে তার জনপ্রিয়তা খুবই বেড়ে ওঠে। আর এই জনপ্রিয়তাই ছিল তার সেই চাবিকাঠি, যা দিয়ে সে ইরানের অন্দরের প্রতিটি অন্ধকার দরজা খুলতে যাচ্ছিল। মাত্র 2 বছরের মধ্যেই সে হয়ে ওঠে ইরানের অন্যতম বড় সাংবাদিক। শুরুতে সে মশহুর নিউজ, তাসনিম নিউজ, মেহের নিউজ এজেন্সিগুলির জন্য লিখত, কিন্তু ধীরে ধীরে তার কলমের কালি ইরানের ক্ষমতাধরদের চোখে আলাদা স্থান এনে দিল, কারণ তার লেখাতে ছিল দেশপ্রেম, প্রশংসায় ভরপুর। যার ফলে সে কিছুদিনের মধ্যেই সুপ্রিম লিডারের অফিসিয়াল ওয়েবসাইটের জন্য লেখক হয়ে গেল, যেখানে সে নিয়মিত আর্টিকেল পোস্ট করত। শুধু তাই নয়, তেহরান টাইমস ও প্রেস টিভির জন্য সে লেখালেখি শুরু করলো। এই সময় ক্যাথরিন 2টি বড় বড় ইন্টারভিউ নেয়, এবং তারপর থেকেই সে ইরান আর তার মানুষদের আস্থা অর্জন করে নিল। শুধু সাধারণ মানুষই নয়, বরং খাস মহলের জন্য সে হয়ে উঠতে লাগলো একেবারেই বিশেষ। আর সেই সময় সে লিখে ফেলেছিল 2টি বই, যার প্রতিটি শব্দ ইরানের সুপ্রিম লিডারের প্রতি অনুগত আর তার শিয়া পরিচয়ের প্রমাণ দিচ্ছিল। কিন্তু কে জানতো যে শব্দ মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছিল তার সবই ছিল মিথ্যা ফাঁদ। আর তার লেখা এই বই দুটি হলো আরবাইন ওয়াকিং আন্ডার দ্য ব্যানার
অফ দ্য ফার্স্ট ইমাম অফ মক্কা টু কারবালা, এবং দ্বিতীয় বইটি হলো ওয়াকিং উইথ দ্য হোলি হাউসহোল্ড অফ দ্য প্রফেট। ইরানি ক্ষমতার উচ্চমহলেও এই বইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, আর সেই ধর্মীয় আবেগকেই সে অস্ত্র বানালো, যার কারণে ইরানের বড় বড় দরজাগুলো তার জন্য খুলতে থাকলো। সে ইরানের ভেতরে ঢুকে পড়েছিল বটে, কিন্তু এখনো সবচেয়ে গোপন রহস্যগুলো তার হাতের নাগালের বাইরে ছিল। আর যে গোপন তথ্য কেবলমাত্র ইরানের মিলিটারি কমান্ডো আর কিছু বড় বড় রাজনৈতিক মন্ত্রীদের কাছেই রয়েছে। আসলে সে জানতে চেয়েছিল কোথায় গড়ে উঠছে ইরানের নতুন পরমাণু শক্তি, কোথায় চলছে তাদের গোপন বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, কিভাবে কাজ করে হামাস আর হিজবুল্লাহর নেতৃত্ব, তারা কোথা থেকে আসে, কোথায় যায়, আর সবকিছুর চেয়ে বড় রহস্য ইরানের সুপ্রিম লিডারের কাছ পর্যন্ত পৌঁছানো। আর এইসব বড় বড় গোপন তথ্য জানবার জন্য সে এবার ব্যবহার করলো নিজের সৌন্দর্য। হ্যাঁ, এবার সে শুরু করলো কন্ট্যাক্ট ম্যারেজ, একটার পর একটা অস্থায়ী বিবাহ, কখনো কোনো ধনী ব্যবসায়ীর সাথে, কখনো কোনো অধ্যাপকের সাথে, আবার কখনো কোনো সরকারি অফিসারদের সাথে। শোনা যায় ক্যাথরিন প্রায় শতাধিক পুরুষের সাথে অস্থায়ী বিয়ে করেছে, আর এর ফলে তার জন্য খুলে গেছে ক্ষমতাবানদের বেডরুমের দরজা। এখন ভাবুন তো, কোনো স্বামী কি তার স্ত্রীর কাছে গোপনীয় তথ্য লুকিয়ে রাখতে পারবে? আর সেও যদি হয় এক গুপ্তচর যার মিশনই হলো রহস্য উন্মোচন করা। আর এভাবেই ইসরায়েলের হাতে আসতে লাগলো ইরানের সব গোপন তথ্য। ড্রোন হামলার লক্ষ্য কি হবে, কোন অফিসে কোন নথি রাখা আছে, কোন সড়ক দিয়ে সুপ্রিম লিডারের কনভয় যাবে, সবকিছুই একের পর এক পৌঁছে যাচ্ছিল মোসাদের সিস্টেমে। কারোর কল্পনাতেও ছিল না যে নারীকে সবাই ভেবেছিল দেশপ্রেমের অন্ধভক্ত, সেই আসলে এক ইসরায়েলি গুপ্তচর, যে ইতিমধ্যেই বহু শীর্ষ নেতার স্ত্রী হয়ে বসেছে। তাকে অনেক ছবিতেই দেখা গেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে, সিয়া প্রোপাগান্ডা চলচ্চিত্র নির্মাতা নাদির তালিবজাদার সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে, এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কনিষ্ঠ উপদেষ্টা আলেকজান্ডার দুগনির সঙ্গে। আর 2020 সালে আমেরিকার ড্রোন হামলায় নিহত হওয়া ইরানের কিংবদন্তি কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির মেয়ের সাথেও তার ছবি প্রকাশ হয়েছে। সে একের পর এক সফরে এই ক্ষমতাধর ব্যক্তিদের সাথে দেখা করেছে। তার ইন্টারভিউ দেখতো গোটা বিশ্ব, এমনকি ইন্টারন্যাশনালি সে নিজেকে একজন প্রোশিয়া সাংবাদিক হিসেবে প্রমাণ করতে সফল হয়েছিল। কিন্তু এইসব পরিচয়ের আড়ালে সে ইসরায়েলের কাছে পৌঁছে দিচ্ছিল প্রতিটি গোপন তথ্য। তবে গোটা দুনিয়া এক পাশে আর তার মিশনের শেষ ধাপ ছিল আরেক পাশে, আর এটা ছিল সবচেয়ে কঠিন পর্ব, কারণ এবার তাকে করতে হবে ইরানের সুপ্রিম লিডারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ। আর এইভাবেই সে তার মিশনের শেষ ধাপে প্রবেশ করে। আর এরপরই তেহরান থেকে তার সুপ্রিম লিডারের সঙ্গে সাক্ষাতের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র এসে পৌঁছয়। ফেব্রুয়ারি 2017 তেহরানের আকাশে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। নম্বর প্লেটবিহীন কালো কাঁচে ঢাকা কয়েকটি বিলাসবহুল গাড়ি তার হোটেলের সামনে এসে দাঁড়ায়। চাদর ও হিজাবে পুরো শরীর মুড়ে রাখা অবস্থায় সে গাড়িতে গিয়ে বসে। তার হাত পা কাঁপছিল, বারবার নিজের আবার ঠিক করছিল সে, আর ভেতরে ভেতরে নিজের ভয়কে চেপে ধরে রাখার চেষ্টা করছিল, কারণ আজ তার দেখা হতে চলেছে এমন একজনের সাথে যাকে অনেকেই নায়েবে ইমাম বলে মানে। হ্যাঁ, আমি কথা বলছি আয়াতুল্লাহ আলী খোমেনির কথা। আর এই সাক্ষাতের পরেই ক্যাথরিনের প্রতি ইরানের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক মহলের আস্থা আরো বেড়ে যায়। এরপর কমান্ডাররা ক্যাথরিনকে একটি সাদামাটা বৈঠকখানায় নিয়ে বসিয়ে দেয়। মেঝেতে কারুকার্য করা একটি দামি কার্পেট পাতা ছিল, দেওয়ালে ঝুলছিল আয়াতুল্লাহ খামেনি আর খামেনাইয়ের ছবি। ক্যাথরিন ভেবেছিল হয়তো জায়গাটি কোনো রাষ্ট্রপতি প্রাসাদের মতো হবে, কিন্তু সেটি ছিল একেবারেই সাদামাটা। তার সামনে এক গ্লাস মিষ্টি চা আর কিছু আখরোট পরিবেশন করা হয়। প্রতিটি মুহূর্ত সে খুবই খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছিল। ঠিক তখনই দরজা দিয়ে খামেনিকে ভেতরে প্রবেশ করতে দেখে সে ভদ্রভাবে দাঁড়িয়ে পড়ে। খামেনাই তাকে ইশারায় বসতে বলে এবং নিজে গিয়ে তার চেয়ারে বসে। ক্যাথরিনকে আগেই সতর্ক করা হয়েছিল তিনি যেন কোনোভাবেই খামেনাইয়ের চোখে চোখ না রাখে, যতক্ষণ না খামেনাই কোনো প্রশ্ন করে ততক্ষণ কোনো কথা না বলে, এবং খামেনাইয়ের নেতৃত্বে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। ক্যাথরিন দাবি করে খামেনাই তাকে ভবিষ্যতের এক মহাযুদ্ধ সম্পর্কে জানিয়েছে। তিনি আরো বলেছেন তার স্বপ্ন আল আকসা মসজিদকে ইহুদিদের দখল থেকে মুক্ত করা। প্রায় আধা ঘন্টা কথোপকথন হওয়ার পর খামেনাই চলে গেলেন, কিন্তু সত্যি বলতে তার অসম্ভাব্য মিশন সফলভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এরপর তাকে আর পিছনে তাকাতে হয়নি। আর এই সাক্ষাতের পর ক্যাথরিন পুরো ইরানের রীতিমতো হিরোর মতো হয়ে যায়। সংবাদপত্রে তার নাম ছাপা হতে লাগলো, টেলিভিশনে ইন্টারভিউ প্রচার হলো, ধর্মীয় মহলে তার সুনাম ছড়িয়ে পড়ছিল। 2017 থেকে 2022 সাল পর্যন্ত পুরো 5 বছর ক্যাথরিন ছিল ইরানের সর্বত্র আলোচিত নাম। প্রতিটি বাড়ি, প্রতিটি গোপন কার্যালয়, সবখানেই তার প্রবেশ অধিকার ছিল। আর এর মানে একটাই, যেখানে ক্যাথরিন ছিল সেখানেই আসলে উপস্থিত ছিল ইসরায়েল, কারণ সে তার চোখ দিয়ে যা কিছু দেখতো সবই সরাসরি পৌঁছে যেত মোসাদের কাছে। এবার ইসরায়েলের পাল্টা পদক্ষেপ নেওয়ার সময় এসে গিয়েছিল। ক্যাথরিনেরও প্রয়োজন ছিল তার আসল মুখোশ খুলে ফেলার। 2022 সালে সে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেয়। আর এবার চমকে ওঠার পালা ইরানের। ফেব্রুয়ারি 2022 দ্য টাইমস অফ ইসরায়েল পত্রিকায় প্রথমবার ক্যাথরিনের লেখা একটি আর্টিকেল প্রকাশিত হলো, আর যার হেডলাইন ছিল আমি ইরানকে ভেতর থেকে দেখেছি এবং আমি এখন ফিরে এসেছি। আর যেখানে সে স্পষ্টভাবে লিখেছিল আমি ইসলাম গ্রহণ করেছিলাম শুধুমাত্র অনুপ্রবেশের জন্য, আর ভিলায়েত বা অনুগত্য ছিল কেবল ইরানের ভেতরের প্রবেশদ্বারের দরজা। আর এই স্বীকারোক্তি পুরো ইরানকে নাড়িয়ে দেয়। ধর্মীয়
ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্তম্ভিত, টেলিভিশন চ্যানেলগুলো তাড়াতাড়ি করে তার পুরনো সাক্ষাৎকার ডিলিট করতে লাগলো, সামাজিক মাধ্যমে তার ছবি মুছে ফেলা হলো, আর যাদের সাথে সে সম্পর্ক তৈরি করেছিল, যাদের সাথে বন্ধুত্ব গড়েছিল, তাদের সবার মাথায় হাত। ইরান বুঝতে পারলো এটা কেবল কোনো সাধারণ অনুপ্রবেশ ছিল না, বরং দশকের পর দশক ধরে পরিকল্পিত একটি মিশন যা তাদের পবিত্র ব্যবস্থাকে ভেতর থেকে ফাঁস করে দিয়েছিল। কিন্তু তখন আর কিছু করার ছিল না, কারণ ক্যাথরিন ইতিমধ্যেই চলে গেছে। আর তারপর ক্যাথরিন আর মোসাদ মিলে তাদের কাজ শুরু করে। 31 জুলাই 2024 তেহরানের ভিতর অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত ভবনে হঠাৎ ড্রোন হামলা হয়। মাত্র 8 সেকেন্ডের মধ্যেই হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া শহীদ হয়ে গেলেন। ইরান তখনও শোকে ডুবে আছে। হঠাৎ 2 মাস পর 27 সেপ্টেম্বর 2024 ভারতের নির্বাচনী অঞ্চলে আরেকটি ভয়ঙ্কর অপারেশন। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ তার গোপন কমান্ডো স্টেশন থেকেই নিহত হন। দুটো হামলা আলাদা শহরে, আলাদা সংগঠনের নেতার উপর, কিন্তু একটা জিনিস হুবহু এক। টার্গেট লোকেশন ছিল 100% সঠিক, এমন নিখুঁত তথ্য যা কেবল স্যাটেলাইট দিয়ে সম্ভব নয়। এটা আসতে পারে শুধু ভেতরের কোনো সূত্র থেকে। কিন্তু সমস্যা হলো সে তো 2022 সালে ইরান ছেড়ে চলে গিয়েছিল। তাহলে এইসব হামলা কিভাবে সম্ভব হলো? আসলে ক্যাথরিন কেবল তথ্য নিয়ে যায়নি, বরং সে পেছনে রেখে গিয়েছে নিজের তৈরি নেটওয়ার্ক, যা সময় এলে কাজে লাগতে পারে। আর এরপর এলো 13 জুন 2025, যা প্রমাণ করে দিল ইরানের ভেতর ইসরায়েলের গুপ্তচর বৃত্তি ভয়ঙ্কর মাত্রা ছাড়িয়ে গেছে। 27 জুনে ইসরায়েল জেনারেল ঘোষণা করলো ইসরায়েল ইতিমধ্যেই ইরানের 30 জন সিনিয়র নিরাপত্তা কর্মীকে এবং 11 জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। এমনকি 900টি সাইট লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রতিটি টার্গেট ছিল একেবারেই নিখুঁতভাবে। এটা কেবল কোনো স্যাটেলাইটের কাজ নয়, এটার পিছনে কাজ হয়েছে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের। কিন্তু তবুও ইরান হার মারেনি, বরং ভেতর থেকে আঘাত পাওয়ার পরেও তারা পাল্টা হামলা চালিয়েছে। আর যে হামলায় ইসরায়েল পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, ইরান কি এবার নিজেদের ভেতরে লুকিয়ে থাকা মোসাদের গুপ্তচরগুলিকে খুঁজে বের করবে, নাকি তারা ইরানের উপর এভাবেই হামলা চালিয়ে যাবে? এটিই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।